প্রিয় স্টুডেন্ট, শুরু করব ডব্লিউবিএসএসসির প্রিভিয়াস ইয়ারের আসা ম্যাথ সি গ্রুপের। তো সি গ্রুপে কেমন ম্যাথ এসেছিল তো দেখা যাক প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো, তাহলে একটু ধারণা হবে যে কেমন ম্যাথ এসেছিল প্রিভিয়াস ইয়ারে ডব্লিউবিএসএসসির লিলারের সেট থেকে নেওয়া। তো সেট থেকে নিলেও এই অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এ থেকে একটু ধারণা হবে আগে থেকে যে হ্যাঁ সামনে ডব্লিউবিএসএসসির গ্রুপ সির পরীক্ষা যদি হয় তাহলে ম্যাথগুলো কেমন আসতে পারে। তো শুরু করছি, স্কিপ করবে না। প্রথম ম্যাথ বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফল শতকরা পরিবর্তন হবে। খুবই সিম্পল ম্যাথ। একই পার্সেন্টেজ যদি বাড়ে বা কমে বলে, একই পার্সেন্টেজ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 15 15 225 2 ঘর পর দশমিক 2.25 উত্তর। 2.25 কোনটা হবে? 2/1/4, তাই না? একে যদি আমরা 225/100 নিচে যদি ভাগ করি তাহলে 5 কুড়ি 100, 4 5 20, 5 5 25, 5 9 45 আর হচ্ছে 4 5 20। 4 দিয়ে 9কে ভাগ করলে 4 2 8, 1 থাকবে। 2/1/4, 2/1/4 হচ্ছে 2/1/4, এটা কিন্তু উত্তর। আবার অনেক সময় ওইভাবেও দিতে পারে 2.25। ঠিক আছে, এটা কি হবে? সবসময় ক্ষতি হবে। সবসময় কি হয়, একই পার্সেন্টেজ বৃদ্ধি আর যদি ক্ষতি বলে তাহলে সবসময় ক্ষতি হবে, লাভ হবে না। ঠিক আছে, এটা হবে ক্ষতি, এটা হবে ক্ষতি। 2/1/4% ক্ষতি। আবার এই টাইপের ম্যাথ 15% বাড়ে 15% কমে। আবার যদি বলে 10% বাড়ে 10% কমে, তাহলে এইভাবেই লিখবো, কেটে যায় সমান সমান 1% কি হয়? ক্ষতি। যদি বলে যে 6% বাড়ে এবং 6% কমে, তাহলে 0.36% কি? ক্ষতি। এইভাবে লিখতে হবে। 20% বাড়ে 20% কমে, তাহলে পাবো কত? 4% ক্ষতি। আবার অনেক সময় বলে 25% বাড়ে 25% কমে, তাহলে কি হবে? 625 অর্থাৎ 6.25, এত পার্সেন্ট ক্ষতি, এত পার্সেন্ট ক্ষতি। এবার যদি 6.25 এইভাবে না থাকে, এইভাবে দেয়, তাহলে ভাগ করতে হবে। 625কে 100 দিয়ে ভাগ করে ভগ্নাংশ আকারে আনতে হবে, তাই না? তো একই পার্সেন্টেজ যদি আমাদের বলে যে এত পার্সেন্ট বৃদ্ধি বা এত পার্সেন্ট কমানো হয়, তার মানে লাভ ক্ষতি, এই বিষয়টা। ঠিক আছে, বৃদ্ধি বললেছে এই জায়গাটা আয়তক্ষেত্রের, তো একই পার্সেন্টেজ মনে রাখবে। ঠিক আছে, আর যদি একটু আলাদা দিয়ে দেয় তাহলে কিন্তু আলাদা চলে আসবে। আলাদা দিলে আলাদা অঙ্ক আসলে অবশ্যই করাবো, এবং আগেও করেছি যারা ক্লাস দেখেছে পরপর। 15% বৃদ্ধি 20% বৃদ্ধি, তাহলে আলাদা হয়ে গেল, তখন কিন্তু সেই ক্ষেত্রে আলাদা। নেক্সট অঙ্কে কি বলেছে? 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত? কোশ্চেন মার্ক। 1.7, 0.51 আর 0.153 এর গসাগু বের করতে বলেছে। এর গসাগু বের করতে গেলে এর গসাগু মনে হবে একটু জটিল, না জটিল কিচ্ছু না। এই দশমিকগুলো তুলে দিবে, তুলে দিয়ে কি নিবে? নিচে 10, 51, 100, 153, 1000 নিয়ে নিলে 153, 1000 তুলে দিয়ে দশমিকের আগে 3 ঘর 3টে শূন্য নিয়ে নিলে 1000। এটুকু তো সিম্পল, বুঝতে পারলে। এবার গসাগু বলেছে মানে উপরেরটার গসাগু করবে এবং নিচেরটার লসাগু করবে। উপরেরটারই গসাগু। যখন বলবে গসাগু নির্ণয় করো, উপরের গসাগু। লসাগু বললে উপরের গসাগু, লসাগু বললে উপরের লসাগু। সিম্পল একটা বলে দিচ্ছি, যদি বলে যে 5/2, 3/2 আর 7/4 এর গসাগু নির্ণয় করো, এর গসাগু যদি নির্ণয় করি তাহলে উপরেরটার গসাগু, ঠিক আছে, উপরেরটার গসাগু বের করতে হবে। উপরের গসাগু কত? 1, তাই না? উপরের গসাগু 1 এবং নিচের লসাগু কত? 4। নিচের লসাগু 4, তাহলে এটাই উত্তর। তো এই ক্ষেত্রে আমরা উপরেরটার কি করব? গসাগু, আর নিচের লসাগু। তো নিচের লসাগু কত হবে? নিচের লসাগু এটাই থাকবে, এই যে এটা বড়টা, এটাই। উপরের গসাগু বের করব। 17 দিয়ে এগুলোকে ভাগ করব। 17 দিয়ে 51কে যদি ভাগ করি তাহলে 3 17 51। বোঝা গেল কি বললাম? গসাগু বললে উপরের গসাগু, নিচের লসাগু। লসাগু বললে উপরের লসাগু, নিচের গসাগু। যেটা বলবে সেটা উপরেরটা হবে এবং নিচেরটা হবে উল্টোটা। ঠিক আছে, গসাগু বললে উপরের গসাগু, নিচের লসাগু। আর লসাগু বললে উপরের লসাগু, নিচের গসাগু, এইভাবে।
তো এখানে গসাগু বলেছে, তাহলে উপরের গসাগু আর নিচেরটা কি করব, লসাগু। লসাগু কত হবে, 1000ই হবে। তাহলে 3 × 51, তাহলে 17 দিয়ে ভাগ চলে যাচ্ছে, ভাগ প্রক্রিয়া গসাগু, তাহলে 153 17 দিয়ে চলে যাবে 9 দিয়ে, তাই না? তাহলে গসাগু কত, 17। এবার উত্তর করেছি কিভাবে, 3 ঘর পর দশমিক দিতে হবে। তাহলে আরেকটা শূন্য নিই, 2 ঘর পর তো হচ্ছে না, শূন্য নিয়ে তবে আরেকটা দশমিক। তাহলে উত্তর কি হচ্ছে, 0.017। নেক্সট অঙ্ক বলেছে, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্কতে ঘড়িটির ক্রয় মূল্য কত চাই, ক্রয় মূল্য কত হবে সেটা চাই, এখানে বিক্রয় মূল্য চেয়ে বসেছে। তো ধরে নাও হরি 100 টাকার জিনিস কিনেছিল, সে 10% ক্ষতিতে বিক্রি করে, সে বিক্রি করে 90%। 100% ছিল দাম, কিনেছিল 10% ক্ষতিতে 90%। যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো। এটা কি পেলাম, এটা ক্রয় মূল্য, 90% এটা বিক্রয় মূল্য। এবার যদি 54 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 8% লাভ হতো। লাভ কার উপরে হয়, সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। আমি কিনবো, তারপরে তো আমার কেনার উপরে লাভ হবে। তো 100 টাকা ক্রয় মূল্য ছিল, 10% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে এটা বিক্রয় মূল্য। আবার বলেছে 54 টাকা যদি বেশি দামে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো, তাহলে এটা ক্রয় মূল্য ছিল, 8% লাভ হলো। তাহলে এদের এই যে দুটোই বিক্রয় মূল্য, এটাও কিন্তু বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। এই দুটো বিক্রয় মূল্যের হেরফেরের জন্য 54 টাকা কম বেশি হয়ে গেছে, 54 টাকা বেশি হয়ে গেছে দুটো বিক্রয় মূল্যের জন্য। তো দুটো বিক্রয় মূল্যের মধ্যে কত পার্সেন্টের পার্থক্য, সেই পার্থক্যের জন্যই 54 টাকা বেশি। তাহলে দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 90, যদি এখান থেকে বিয়োগ করি 108 থেকে 18% পাবো। 18% সমান সমান 54 টাকা হয়। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি ক্রয় মূল্যটা পাবো। এই পার্সেন্টেজ তুললে এখানে 100 হবে এবং এখানে 18, 3 18 54। তাহলে অ্যাকচুয়ালি অঙ্কেতে সবসময় ক্রয় মূল্য চাই, ক্রয় মূল্য চাইলে এইটা উত্তর 300। এবং এখানে চেয়েছে বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য কত। তো কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিল, 10% ক্ষতিতে। তাহলে 300 টাকার 10% ক্ষতি যদি বিক্রি হয় তাহলে বিক্রি হয় কত, 90/100। তাহলে বিক্রি করেছিল 270 টাকায়, জিনিসটা 270 টাকায় বিক্রি করেছিল। ক্রয় মূল্য চাইলে 300 উত্তর, বিক্রয় মূল্য চেয়েছে 270 উত্তর, কারণ 10% ক্ষতিতে বিক্রি করেছে, 90/100। নেক্সট অঙ্ক 49 বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা। 2 লাইনের অঙ্ক কিন্তু ক্যালকুলেটিভ অঙ্ক। ক্রয় মূল্য কত, 620 টাকা। এটা ধার্য মূল্যের থেকে 25% কম। ধার্য মূল্য 100 টাকা, 25% কম অর্থাৎ 75%। ধার্য মূল্যের থেকে 25% কম অর্থাৎ 75%। তার মানে এই 75%-এর কথাই বলেছে একে, 75%-এর কথাই এই 620 বলেছে। তো 75% তাহলে সমান সমান 620 টাকা, তাই তো? 25% কম মানে 75%। 620 কত, 75%, ধার্য মূল্যের 75%। তাহলে ধার্য মূল্যের যদি 75% করি আমি, তাহলে 100 তুলে দিয়ে 100 লিখে 75 নিচে আমি এখানে কি পাবো, 100টা কি ধরেছিলাম, 100টা ধরেছিলাম আমি ধার্য মূল্য। তাহলে এখানে আমি ধার্য মূল্য পাবো, মানে দাম রেখেছি এত টাকা, ট্যাগ বসিয়ে দিয়েছি যে এত টাকার দাম, কত টাকা, 25 টাকা, কত টাকা, 20 টাকা, ধার্য মূল্য। এত টাকা ধার্য মূল্য ধার্য রেখেছে। এবার বিক্রি করবে কত পার্সেন্ট ছাড়ে, যদি সেই বস্তুটি 15% ছাড়ে বিক্রি করে তাহলে তার লাভ কত শতাংশ হবে, 15% ছাড়ে বিক্রি। এবার ওই ছাড়ে বিক্রি করবে, ক্রয় মূল্য এটা। লাভ কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। আমি কিনেছি 10 টাকায়, আমি লাভ করব, আমার 10 টাকার উপরেই তো লাভ হবে, বিক্রয় মূল্যের উপরে লাভ হয় না, বিক্রয় মূল্যের উপর ক্ষতি হয়ে যাবে। 10 টাকায় কিনেছি, 9 টাকায় বিক্রি করেছি, ক্ষতি হয়ে গেছে, কিন্তু বিক্রয় মূল্যের উপর ক্ষতি। ঠিক আছে, এই জিনিসটা। তো এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ধার্য মূল্য। এবার বলেছে 15% ক্ষতিতে বিক্রি করে, যদি 15% ছাড় দিবে, তার মানে 15% ক্ষতি, তো ছাড় দিবে 15%, তাহলে 85/100 বিক্রি করবে। ক্রয় করেছিল এই টাকায়, বিক্রি করবে এই টাকায়। (2108/3) 2100 গুণ করলে 2108/3 আসে। তো 2108/3টা কি, তার বিক্রয় মূল্য। তো লাভ কিসের উপরে হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100।
বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে লাভ। তো বিক্রয় মূল্য কত? 2108 টাকা। মাইনাস ক্রয় মূল্য কত? 620 টাকা। তো আগে এটুকু করে নিই, এখানে কত পাবো? 0, 1860। 1860 এখান থেকে বিয়োগ করতে হবে, তারপরে বাই নিচে 3 লিখতে হবে। তো 1860 যদি বিয়োগ করি তাহলে 8, 248/3, 248/3 এই টাকাটা লাভ হলো বাই ক্রয় মূল্য। উপরের টুকু করলাম কিন্তু বাই ক্রয় মূল্য। বাই ক্রয় মূল্য লিখলে নিচে আমাকে আবার ইন্টু দিয়ে 620 লিখতে হবে ইন্টু 100, তাহলে আমি কত পার্সেন্ট লাভ সেটা পেয়ে যাব, তাই না? তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আমি তো এইটুকু করলাম এই জায়গাটা, এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ওইটুকু করলাম, ওইটুকুর মান কত পেলাম? 248/3। নিচে আবার যে ক্রয় মূল্য লেখা আছে, তো বাই ক্রয় মূল্য ইন্টু 100 লিখে দিলাম। 0 কেটে দাও, 31 দুগুণে 62, 5 দুগুণে 10, 31 দিয়ে 248-কে 8 দিয়ে কেটে যায়। উপরে থাকলো কত? 40। নিচে থাকলো কত? 3। 3 দিয়ে 40-কে ভাগ করলে 13/1 কত আসবে? 1/3%। 3 13 39, 13/1/3% লাভ। দেখো ছোট্ট অঙ্ক 2 লাইনের, কিন্তু ক্যালকুলেট একেবারে সহজে ট্রিক্স মেরে করে দিবে তা সম্ভব না। 50 নম্বর, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরো 2টি মেশিন বসানো হলে, আরো 2টো মেশিন বসাবে, তাহলে 18টা মেশিন হবে। 16টি মেশিনের জায়গায় আরো 2টো মেশিন। ধান খেতে জল দিতে হবে, 16টা মেশিন চলছে, আরো 2টো মেশিন দিল, জল বেশি যাবে, এবার 18টা মেশিন হয়ে গেছে। ওই একই যন্ত্রাংশ তৈরি করতে, ওই 1000 যন্ত্রাংশ তৈরি করতে, এবার মেশিন বেশি হয়ে গেছে, তাহলে দিন অবশ্যই কম লাগবে একই যন্ত্রাংশ তৈরি করতে। টার্গেট দিয়েছে 1000টা বানাতে, তো সেই টার্গেটে প্রথমে ছিল 16টা মেশিন 27 দিন, 16টা মেশিন 27 দিন, এবার মেশিন 18টা হয়ে গেছে, তাহলে তো 27 দিন লাগবে না, আর কম লাগবে, একই যন্ত্রাংশ, সেই 1000টাই টার্গেট। তাহলে কি করব? 1000-এর গল্প শেষ, এখানে 1000 ধরার দরকার নেই, 1000 ধরার দরকার নেই। 16টা মেশিনের লাগে 27 দিন, তাহলে একটা মেশিনের সবসময় বেশি দিন লাগবে, 2টো মেশিন বাড়িয়েছে যেহেতু, 18টা মেশিনের কত দিন লাগবে বাস। তো প্রথমে লাগতো আমার 27 দিন, এখানে লাগবে আমার কত দিন সেটা বের করতে হবে, তাই না? 9 দুগুণে 18, 3 9 27, 8 দুগুণে 16, এখানে 24 দিন লাগবে। যখনই 18টা মেশিন হয়ে গেছে তখনই এখানে 24 দিন লাগবে। তাহলে কত দিন কম লেগেছে? 3 দিন কম লেগেছে, তাই না? 3 দিন কম লেগেছে, 3 দিন কম লাগবে। কত দিন কম লাগবে? 3 দিন কম। 51, এই অঙ্কটা দেখো ঘাবড়ে যাবে পরেই, ঠিক আছে? ঘাবড়ানোর জন্যই দিয়েছে অঙ্কটা, পরেই ঘাবড়ে যাবে। 1 নাম্বার তুলতে হবে, ছাড়া যাবে না প্রশ্ন, তার জন্য চতুর হতে হবে, চালাক হতে হবে, চোখ কান নাক সব সারে সুরাক খোল দো, সারে সুরাক খোল দো, হাওয়া আনে দো, অক্সিজেন আনে দো। তো বলেছে 3টি ভগ্নাংশের যোগফল 2/11/24, 11/24, ঠিক আছে, ভালো কথা। যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি হবে। পড়তে পড়তে ভুলে গেলাম। তো 2/11/24 এই নিচের অপশনগুলোর মধ্যে কোন নিচের মানগুলোর মান 24 হবে? এ নম্বর অপশন 7/8, 3/10, 7/3। বি নম্বর অপশন 7/9, অলরেডি উত্তর হয়ে গেছে তোমাদের। সি নম্বর 3/5, 4/7, 2/3। ডি নম্বর 7/8, পরেরটা কত আছে? 5/6, 3/4। বলেছে 2/11/4, 11/24। তাহলে এর মধ্যে কোন এমন নিচের হরের লসাগু 24 হবে? এটার হবে? হবে না। এটার হবে? হবে না। এটার হবে? হবে না। এটার কি হবে? এটা দেখো তো, এটার হবে, তাই না? এটার হবে। তো এটা হচ্ছে অঙ্ক, এমন অঙ্ক যে ক্লাস আসে
মানে পরীক্ষায় 100 মানে খুব কম লোকে জানে আন্দাজে মানে অপশন আন্দাজে টিক মারা, আন্দাজে টিক মারলে অ্যান্সার রাইট হবে, সেটা জানে খুব কম লোক, সেটা আন্দাজে ঠিক হয়ে যাবে। কি মনে হয় পরীক্ষায় পাস হয়ে যাবে, আন্দাজে ঠিক করে দেবে? আমি পরীক্ষায় ঢুকলাম, এটা লসাগু করো, লসাগু করো এটার, না কি তিনটির যোগফল বলেছে না, তিনটির কি বলেছে, তিনটি সংখ্যার তিনটি ভগ্নাংশের যোগ করলে, তাহলে এগুলোর যোগ করো, এগুলো যোগ করো, ভগ্নাংশগুলোকে যোগ করো, যোগ করো, ওইটাই আসবে 2 পূর্ণ 11/24 যোগ করো, এটা তো 2 আর 3 অঙ্ক, এইটুকু যোগ, তাহলে ওটাই আসবে, ওটাই উত্তর, এই যে ডি নম্বর অ্যান্সার। তো এইটা হলো চোখ কান নাক খুলে রাখা, তাই না, অঙ্ক করতে যাবো কেন, আছে তো উত্তর ওখানে। তো এগুলো হচ্ছে ওই যে আন্দাজে টিক টিক মারা, মানে আমি পরীক্ষা হলে ঢুকেছি এ বি সি অর্থাৎ 1 2 3 কোশ্চেন, আমি একবারটার এ মারবো, একবার বি মারবো, আবার ডি করব, এরকম যাব অ্যান্সার করতে করতে, আমি পড়ে আসি নাই তো, আমি না পড়ে আসা তো ক্লাস আছে এরকম আন্দাজে ঠিক করা। তোমার কি মনে হয় পরীক্ষার হলে আন্দাজে ঠিক করে দিবে এর ডি, বি এর সি, তাহলে ডি বি সি ডি, ডি বি সি ডি এইভাবে করতে করতে যাবো, এ বি সি বি, এ বি সি বি করতে করতে যাবো, সম্ভব? তাহলে কয়জন পেয়েছে? ওটা সম্ভব না। তো উত্তর কত? এত, এত একটু করে নাও যোগ, দেখো এটা আসবে, এটাই উত্তর ডি। 52 4 পাওয়ার 0.5, ঘোলাবে না কিন্তু অঙ্ক, এটা 4 পাওয়ার 0.5 ইন্টু 0.5 পাওয়ার কত 4, 4 পাওয়ার 0.5, 0.5 পাওয়ার 4 এবং 2 পাওয়ার 4, এর মান কত? এর মান বের করতে গেলে আমি কি করব, 4 পাওয়ার দশমিক তুলে দিয়ে কি লিখবো, হাফ, 5/10 লেখে, ইন্টু 0.5, তাই না, 0.5 কে লিখলে 5/10 লিখবো আমরা, 5/10 অর্থাৎ হাফের পাওয়ার 4, তাই না, এখানে লিখবো হাফের পাওয়ার 4 ইন্টু 2 পাওয়ার 4, লিখলাম 2 পাওয়ার 4। তো এই ক্ষেত্রে একে যদি স্কোয়ার করি আমি, বেস কিন্তু আমাকে 1 আনতে হবে, বেস, এটা বেস 1 নেই, 2 2, তাই না, এই জায়গাটা বেস আমি সেম আনবো, এই জায়গাটা বেস যদি আমি সেম নিয়ে চলে আসি অঙ্ক হয়ে যাবে। তো এই জায়গাটা যদি 2 পাওয়ার 2 করি আমি, ওর পাওয়ারের সাথে আবার পাওয়ার গুণ হবে, ইন্টু, তাই না, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, ইন্টু 1/2 পাওয়ার 4 আমি এখানে লিখে দিলাম, কারণ 1 পাওয়ার 4, 2 পাওয়ারও 4, তো 1 পাওয়ার 4 লেখা ওই একই ব্যাপার, একই হবে, ইন্টু 2 পাওয়ার 4 লিখলাম। এবার দেখো এখানে কেটে যায়, তাহলে 2 থাকছে, এখানে 1/16 থাকছে, এখানে 2 পাওয়ারও 16 থাকছে, সব কেটে গেল, এটা নিচে ছিল কেটে গেল, অ্যাকচুয়ালি বাঁচলো কি লাস্টে 2। 53 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 5টি ঘন্টা, ভালো করে পড়বে কিন্তু, এই টাইপের প্রশ্ন আসলে কনফিউজ করে দিবে, উত্তরের সাথে 1 যোগ করবো না কি হবে, ওটাই উত্তর হবে। বলেছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর, একসাথে বাজবার পর, একসাথে বেজেছে তারপরে, বেজেছে তারপরে, বাজবার পর 9 সেকেন্ড 4 সেকেন্ড, 9 সেকেন্ড 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড, 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজবার পর, এই যে কথা বারবার ঘুরিয়ে বলছে, প্রথম একসাথে বাজবার পর থেকে, বাজবার পর থেকে, তার মানে একবার বেজেছিল প্রথমে, তাই না, বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে, তাহলে একবার বেজেছিল, তাহলে এর কি করতে হবে, লসাগু করতে হবে, এর লসাগু হয় 360, একটু করে নাও, 360 আসবে, 360 সেকেন্ড। তো বলেছে 1 ঘন্টায়, শেষে বলেছে প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার বাজবে, তাহলে এখানে পেলাম 360 সেকেন্ড, আর 1 ঘন্টা কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডকে 360 দিয়ে ভাগ করতে হবে, কতবার পাবো, 10 বার। 10 কিন্তু উত্তর না, প্রথমে বারবার বলে দিচ্ছে বাজবার পর, একসাথে একবার বাজবার পর, তারপরে এত সেকেন্ড পরে বেজেছে, তাহলে একবার বেজেছিল প্রথমে, এখানে 10 বার বাজবে, একবার প্রথমে বেজেছিল, সমান সমান 11 বার। 54 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকবে? কত কত, 5 6
7, 8, 9 এত দ্বারা যদি ভাগ করি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যদি ভাগ করি, তো যথাক্রমে ভাগশেষ কত থাকছে? 5, 6, 7, 8, 4, 5, 6, 7, 8 ভাগশেষ থাকছে 4, 5, 6, 7, 8 এই টাইপের প্রশ্ন এরকম থাকে। এবং একটু খেয়াল করবে, এই টাইপের প্রশ্ন যদি এরকম থাকে কিনা, তো দেখবে এখান থেকে এর যে পার্থক্য সেম থাকবে এবং প্রত্যেকটার সেমই থাকবে। এখান থেকে যদি আমি বিয়োগ করি 1, এখান থেকে বিয়োগ করলে 1, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1, একই বিয়োগ থাকবে। অনেক সময় 2 থাকে, প্রত্যেকটা 2 2 2 2 বিয়োগ। তার মানে এটা যে এর লসাগু করব, লাস্টে 1 মাইনাস করব, উপরেরটা লসাগু করব, লাস্টে 1 মাইনাস, উপরেরটা লসাগু হবে 2520, উপরেরটা লসাগু করো 2520 হবে, কারণ আমি করেছি, টাইমটা একটু বাঁচাবো, তোমরা একটু করো। 2520 উপরের লসাগু 2520, এই যে 5, 6, 7, 8, 9, তো 2520 থেকে কি করবো? এই যে 1 বাড়তি আছে ওটাকে মাইনাস করে দাও, তাহলে 2519 হবে আনসার। এটা লসাগু করতে হবে, লসাগু করে 1 মাইনাস। যদি 2 থাকতো বেশি ডিফারেন্স, তাহলে 2 মাইনাস করতাম, 3 থাকলে 3 করতাম। এই হচ্ছে অঙ্ক। নেক্সট ম্যাথ 55 বলেছে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? 55 500 টাকার উপরে যদি 40% ছাড় দিই, তাহলে কত টাকা ছাড় হবে? 40/100, 200 টাকা ছাড়। 500 টাকার উপরে 40% ছাড়, 200 টাকা ছাড়। এবার 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড় কিভাবে লিখবো? 36% প্লাস 4% মাইনাস 36 ইন্টু 4/100। তাহলে এটা কি ফর্মুলা জানি আমরা? একটা সূত্র আছে, a প্লাস বি মাইনাস a ইন্টু b/100। ছাড় বলেছে, মাইনাস করতে হবে এই জায়গাটা, তো সেই সূত্রে ফেলানো আছে। তো এখান থেকে আমি কি পাবো? এখানে পাচ্ছি আমি 40 মাইনাস 1.4, তাহলে 1.4 বলছি, 1.44 বিয়োগ করতে হবে। ঠিক আছে, 1.44 বিয়োগ করতে হবে 40 থেকে, 1.44 বিয়োগ করতে হবে। 38.56%, 38.56%। এবার 500 টাকার উপরে 38.56% ছাড় করতে হবে। একটা উপরে করেছি 40% ছাড়, এবার এটা হচ্ছে 36% এবং 4-এর সমতুল্য ছাড়, এটা একসাথে। ঠিক আছে, তো 36% ইন্টু 4%, এর একটা টোটাল একটা পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ কত ছাড় সেটা বের করলাম কত। অ্যাকচুয়ালি এখান থেকে এটা সূত্র, এই যে একটু আগে বললাম যে 15% ছাড় এবং 15% লাভ এবং 15% ছাড়, সেই একটা ওই অঙ্কটাই কিন্তু, যে 36%কে আমি ছাড়ে কিভাবে লিখবো? একসাথে 40 করা যাবে না, 36% করা, আবার প্লাস 40% করা যাবে না একসাথে, এইভাবে ফেলতে হবে। 36 প্লাস 4% মাইনাস 36 ইন্টু 4/100। তাহলে এখান থেকে আমি পেলাম কত? এখান থেকে পেলাম, এই জায়গাটা পেলাম 40, তাহলে ছাড় হলো কত? 38.5%, 38.5% ছাড় হলো। তাহলে এর উপরে 38.5% বলছি, 56%, তাহলে দশমিকের জন্য আবার দুটো শূন্য নিতে হবে, পার্সেন্ট ছিল, তো এটা হলো, কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, এটা থাক, এখানে দরকার নেই কাটার, কাটলে জটিল হয়ে যাবে, তাই না? নিচে 1000, 10, 1000, একের পরে শূন্য যেগুলো থাকবে সেগুলো কাটবে না, কাটলে গন্ডগোল হবে, জটিল হবে, ভাগ করতে হবে পরে। আবার এখানে ভাগ করার দরকার নেই, উপরে 5, 6, 30, 2, 4 এত, 2 ঘর পর দশমিক, 192.8, 192.8, আর আগে ছিল কত? 200। এদের মধ্যে পার্থক্য বলেছে, পার্থক্য কত? 7.20 পার্থক্য, 7.20 পার্থক্য আছে, এটাই উত্তর চেয়েছে। 56 একটি অংশীদারি ব্যবসায়, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা, 5 মাসের জন্য
এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। তাহলে এদের এই সময় যদি এর 1200-র সাথে যদি এর 5 মাস গুণ করি, লাভের অনুপাত, মূলধনের অনুপাতের সাথে টাইম গুণ করলে লাভের অনুপাত, এর 750 টাকা, এর 4 মাস, এরও লাভের অনুপাত। এ আর বির লাভের অনুপাত বের করবো এখান থেকে, আগে বের করতে হবে। কারণ পরে কি বলেছে, যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, ওই ব্যবসায় যদি 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? তাহলে এখান থেকে আমি আগে কি বের করব, তাদের লাভের অনুপাতটা বের করব, তাই না? 5 15 75, 3 4 12, এখানে পাবো কত? 15 দুগুণে 30, 2:1, অর্থাৎ 2:1, 2:1। এখানে কত? এ আর বি এর অনুপাত পেলাম, আমি লাভের অনুপাত পেলাম 2:1। তো শেষে বলেছে যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত। 450 টাকা করার দরকার আছে কি? 450 টাকা করতে গেলেই টাইম নষ্ট হবে। আমাকে তো বলেই দিয়েছে এ আর বি এর লাভের অনুপাত কত, তা আমি এখান থেকেই তো পেয়ে গেলাম এ আর বি এর লাভের অনুপাত। এইটা হচ্ছে চোখ কান নাক খুলে রাখা। আমি যদি আবার 450 টাকার করতে যাই, তাহলে আমি আবার টাইম নষ্ট করব। এখান থেকেই আমি পেয়ে গেলাম 2:1 তাদের প্রাপ্য লাভের অনুপাত পেয়ে গেলাম। তাহলে আমি আবার 450 টাকার করতে যাবো কেন? যদিও করতে যাও তাই আসবে, দেখবে। তাহলে এর কত? 2, আর যোগফল কত? 3, 450 টাকা এর লাভ। বীর কত? 1/3, 450 টাকা, এটা বীর হয়ে গেল। তাহলে 3 15 45, 300, আর এখানে 150, কি আসবে? ওটাই আসবে। তাহলে আমি এই যে এতটা যে করতে গিয়ে যাবে একটা টাইম নষ্ট করব, সেই টাইমটা নষ্ট করা যাবে না, চোখ কান নাক খুলে রাখতে হবে তার জন্য। পরে আরে এখানেই তো পেয়ে গেছিলাম, এতটা টাইম নষ্ট করলাম, না হলো 30 সেকেন্ড নষ্ট, 30-40 সেকেন্ড নষ্ট হয়ে যাবে এই জায়গাটা, ওটাই আসবে। এখানেই তো পেয়ে যাচ্ছি এ আর বি এর লাভের অনুপাত, দরকার নাই আর করার। 57 অঙ্কটা ভালো করে দেখবে। বলেছে 0.84181। এই যে এখানে 3টে সংখ্যার উপরে বার দিয়েছে না, 3টে সংখ্যার উপরে এক থেকে নিয়ে বার দিয়েছে। বার দেওয়া মানে কি? এই 181 বারবার রিপিট হওয়া, বারবার রিপিট হয়, 181 আবার 181, এরকম রিপিট হয়। ভাগ করতে গেলে রিপিট হচ্ছে একই জিনিস। 0.63, আবার 63, এরকম চলবে, 0.63, যার ফলে ওই বারবার রিপিট হয় বলে বার দিয়ে দেয়। তো এখানে 3টের উপরে বার হবে না, এই জায়গাটা হবে 2টোর উপরে বার। 3টের উপরে নিয়ে অঙ্ক করতে গেলে অঙ্ক হবে না। পরীক্ষার হলে যদি এরকম মনে হয় যে 3টের উপরে হচ্ছে না কেন অঙ্কটা, তখন একটু চেঞ্জ করে দেবে নিজে থেকে, যে 2টোর উপরে দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, ইংলিশ কোশ্চেন থাকে, ওটা অবশ্যই দেবে, ইংরেজি কোশ্চেনটা, ওইখানে কিন্তু ভুল হওয়ার চান্স কম থাকে। তো 2টোর উপরে বার হবে। এবার 2টোর উপরে বার থাকলে আমরা কি করি? 2টোর জন্য 2টো 9 নেই, এবং তার আগে যে কটা সংখ্যা থাকবে বার ছাড়া, তার জন্য প্রত্যেকটার জন্য একটা করে শূন্য, 3 ঘর, 1 2 3, 3টে শূন্য নিলাম। এবার প্রশ্ন হচ্ছে অঙ্ক কিন্তু এখানে এবার সাজাবো কি করে? টোটালটা লিখবো আগে, টোটালটা লিখে মাইনাস করব কোনটা? যার উপরে বার নেই, যার উপরে বার নেই তা সেই কটা মাইনাস করব। 841 উপরে বার নেই, 3টের উপরে বার হবে না, কিন্তু বলে দিচ্ছি আগেই, 3টের উপরে বার দিলে অঙ্ক হবে না। 841 বিয়োগ করতে হবে। 841 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত? 4 3 3 8, এত হচ্ছে। বিয়োগ করার পরে বাই 99000 কেটে দিলাম। এবার একে একটু ভাগ করতে হবে। ভাগ করে, আর প্রথমে বলেছে, লাস্টে বলেছে লব আর হরের মধ্যে পার্থক্য কত? লব আর হরের মধ্যে পার্থক্য কত? লব হর এর মধ্যে পার্থক্য কত? কোনটা বড় কোনটা ছোট? এটা অবশ্যই ছোট, এটা অবশ্যই বড় হয়ে গেছে। লব ছোট হয়ে গেছে, হর বড় হয়ে গেছে, তাই না? তো পার্থক্যটা বের করতে হবে ওইভাবেই, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে গেলে অ্যাকচুয়ালি এখন এটাকে কাটবো কত দিয়ে? 2 দিয়ে কাটলে অনেকবার কাটতে হবে। তো এখানে আমি যদি যোগ করি 9 9 18, এখানে 12 6 18, উপরেও যোগফল 18, নিচেও যোগফল 18 সংখ্যার, অবশ্যই 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। তাহলে 9 11 99, 9 9 81, থাকলো 2, 9 দুগুণে 18, 6 9 54, কেটে গেল। এটা হলো। এবার আমি কি দিয়ে কাটতে পারি? 2 দিয়ে কেটে ছোট করতে পারি।
4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 উপরেরটা, আর নিচে 550 নিচেরটা, 2 দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে 550 থেকে 663 বলছি 463 কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই না? 463 বিয়োগ 87 আসলো লাস্টে অ্যান্সার। 58 বলেছে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। 14 জন লোক 12 দিন, ম্যান কত 14, ডে কত 12 দিন। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? অতিরিক্ত কতজন লোক লাগবে? তাহলে 14 জন লোক 12 দিনে বসায় ইকুয়াল 8 দিনে শেষ করতে যায়, তাহলে আরো অতিরিক্ত লোক লাগবে। তাহলে 8 দিনে যদি শেষ করতে যাই অতিরিক্ত লোক লাগবে কত? তাহলে 14 জন তো ছিলই আমার, অতিরিক্ত আরো ধরে নিলাম এক্স দিন, অতিরিক্ত আরো আমার এক্স এম ধরো, অতিরিক্ত আরো এম মানুষ লাগবে। সেই এম মানুষ নিয়ে সেটা কাজ আমি শেষ করব 8 দিনে। কাজ তো আমার ওইটাই, সেই জন্য ইকুয়াল হলো, কাজ আমার ওটাই, টিউবওয়েল বসানো। তো টিউবওয়েল বসানোর কাজই ওটা, তাহলে 14 জন ছিল, পরে আমি এম জন আরো নিলাম, 8 দিনে শেষ করব, কাজ কিন্তু ওটাই, যার জন্যই আমি ইকুয়াল করেছি। ঠিক আছে, তাহলে এখানে কাটলে কত হবে? 3 4 12, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 21 ইকুয়াল টু 14 প্লাস এম, এম সমান সমান 7। 7 জন আবার আরো অতিরিক্ত লাগবে, 7 জন অতিরিক্ত লাগবে। তাহলে টোটাল লোক লাগবে কত? 21 জন। এরকম হতে পারে, তাই না? টোটাল লোক 21 জন। যদি বলে যে মোট কতগুলো জন লোক লাগবে, তাহলে 21 জন, অতিরিক্ত 7 জন লেগেছে, এখানে অতিরিক্তটাই চেয়েছে যে কতজন অতিরিক্ত লাগবে, 7 জন অতিরিক্ত লাগবে। 59 একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। 3টে ছাড় দিয়েছে, প্রথমে দিয়েছে 10%, 20%, তাহলে দুটোর মধ্যে করি 10%, 20%, ছাড় দিতে বলেছে -10 × 20, এখান থেকে একটা ছাড় পাবো, দুটো থেকে, তো এখান থেকে ছাড় পাবো, লাস্টে একটা বাকি থাকলো কত আমার 30%, সেটাকে পরে আসছি। তাহলে এখানে কত হবে? এখানে হবে 30 মাইনাস এই জায়গাটা কত পাবো 2, অর্থাৎ 28%, দুটো থেকে 28% পেলাম। এবার আছে 30%, তাই না? তাহলে 28% প্লাস 30% মাইনাস 28 × 30/100, সেম জিনিসই করলাম, এই দুটো ছাড়কে এক জায়গায় এনে পরে 30% মাইনাস 28 × 30 সমতুল্য টোটাল ছাড় বেরিয়ে যাবে। এখান থেকে 0 0 কেটে দিলাম, আর কাটার দরকার নেই। তাহলে এখানে কত পাচ্ছি? 58 মাইনাস 3 8 24, 8.4, তাহলে 5800 8.4 বিয়োগ করে দাও, 49.6%। 60 নম্বর এখানে শেষ। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 150 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে। ট্রেন পার করবে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু, সুড়ঙ্গ, ব্রিজ, বিপরীত দিকে আসা একটি ট্রেন, তাকেও প্ল্যাটফর্ম, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম, নিজের দৈর্ঘ্য প্লাস সেতু, নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজ, নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গ, এগুলো। কিন্তু যখন বলবে একটা মানুষকে পার করছে, যখন একটা খুঁটিকে পার করে, যখন একটা পোলকে পার করে, তখন যখন একটা প্যাসেঞ্জার বসে থাকা প্যাসেঞ্জারকে পার করছে, এর উল্লেখ করে দেবে। ট্রেনে বসে থাকা একটি প্যাসেঞ্জারকে পার করছে, তখন ট্রেন তার অনলি নিজের দৈর্ঘ্যই পার করবে। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে দুটো জিনিস বলেছে, দেখো যে 70 মিটার লম্বা ট্রেন, ট্রেনের 70 মিটার লম্বা, 105 মিটার লম্বা একটি ব্রিজ, ব্রিজের হচ্ছে 105 মিটার, তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত হবে? 175 মিটার লম্বা টোটাল দূরত্ব পার করবে। তো দূরত্ব আমরা টাইম বের করতে গেলে কি করি? টাইম বের করতে গেলে লিখি দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম। তো দূরত্ব পেলাম, স্পিড কত? স্পিড হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার, উপরে দিয়েছে মিটার আর নিচে দিয়েছে কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার করতে যাই, দেখো কিলোমিটার থেকে মিটারে যদি যাই, কিলোমিটার থেকে মিটারে, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করব।
কিলো থেকে মিটারে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর মিটার থেকে যদি কিলোতে যায়, কিলোমিটারে, তাহলে 18/5 দিয়ে গুণ করব। অর্থাৎ মিটার যদি স্পিড থাকে মিটারে, তার সাথে 18/5 গুণ করলেই কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তো যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে একে মিটার পার সেকেন্ডে করতে গেলে একে কি করব, 5/18 দিয়ে গুণ, 18 দিয়ে গুণ, এই 18টাকে উপরে তুলে দাও, বাস অঙ্ক বসিয়ে দিলাম, এবার হয়ে গেল। কত দিয়ে কাটি, 6×7 = 42। কত, 5 দিয়ে 42কে ভাগ করতে হবে, 5×8 = 40, দশমিক নেয়নি, এইভাবে রেখেছে এত সেকেন্ড। দেখো অঙ্ক কিন্তু ট্রিক্সের অঙ্ক পেলাম না পরীক্ষায়, যে ট্রিক্সে আসবে সব অঙ্কগুলো কিন্তু ক্যালকুলেটিভ। আগামী দিনের পরীক্ষাতেও ক্যালকুলেটিভ অঙ্ক আসবে, তার মধ্যে নিজেকে শর্ট করে নিতে হবে। তার জন্য একটু চোখ কান নাক খুলেও রাখতে হবে, যেখানে একটু টাইম বাঁচানো যায় তার জন্য খুলে রাখতে হবে। একটা অঙ্ক পেলাম, একটা বলেছিলাম 3টি ভগ্নাংশের যোগফল, সেটা চোখ কান নাক খুলে উত্তর বুঝে গেলাম এটারই। একটা পেলাম 2 নম্বর এ আর বি এর লাভের অনুপাত, প্রথমেই পেয়ে গেছিলাম, চোখ কান নাক খুলে না রাখলে পরের লাইন আবার করতে যেতে হতো, পরে ওটাই আসতো, করতে গিয়ে কি দরকার টাইম নষ্ট করার। তো একটু চোখ কান নাক যদি খুলে রাখা যায়, তাহলে পরীক্ষা 1 থেকে 2 নম্বর 3 নম্বর এরকম কিন্তু আরামসে নিয়ে আসা যায়, যেখানে টাইম লাগবে না। আর শর্ট সেটা নিজের থেকে করতে হবে, ক্যালকুলেটিভ ফাস্ট হতে হবে। আর বোঝাতে গেলে, বোর্ডে বোঝাতে গেলে একটু টাইম লাগবে, নাহলে নিজে থেকে করতে গেলে তো নিজে করে দেবো ধাপা ধাপ, তারপরে আরেকজন বুঝবে না, না বুঝলে কি লাভ হবে, কোনো লাভ হবে না। তো এই টাইপের ম্যাথ কিন্তু আসবে, যেগুলো ক্যালকুলেটিভই থাকবে। একদম হুট করে শর্টের ট্রিক্স মেরে উড়িয়ে দিলাম অঙ্ক, সম্ভব না, আগামী দিনে সম্ভব না। কারণ লাস্ট পিএসসি ক্লার্কশিপ আমি ফেস করেছি, এক্সাম হয়েছিল, আমি তো দিইনি। আমার তো রাজ্য সরকারের চাকরির জন্য বিশেষ করে কোনোদিন তো মানে প্রস্তুতি নিইনি, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য প্রস্তুতি নিয়েছি। তো রাজ্য সরকারের কেমন টাইপের কি টাইপের প্রশ্ন আসে কোনোদিন দেখিও নেই। তো আসার পরে দেখলাম যে না, পরীক্ষা হলো পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, সেখানেও দেখলাম যে ক্যালকুলেটিভ ম্যাথ আসছে, ট্রিক্সের ম্যাথ কিন্তু আসবে না। আর বেসিক ম্যাথগুলো দেয়, লসাগু গসাগু সংখ্যা পদ্ধতি এখান থেকে দেয়, বড় বৃহত্তম সংখ্যা এখান থেকে দেয়। এই অঙ্কগুলো করতে গেলে তোমার বেসিক নলেজ থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, না হলে পারবে না, ঠিক আছে। আর এই বেসিক ক্লিয়ার করতে গেলে এগুলো ইউটিউব চ্যানেলে এই টাইপের অঙ্ক ধরে ধরে করাবে না। ইউটিউব চ্যানেলে বেশিরভাগ কি আসবে, ট্রিক্সের অঙ্ক নিয়ে আসবে, যেন মজাদার মনে হয়, একদম মজাদার, তাই না, তাহলে আকর্ষণ হবে, দেখবে হ্যাঁ দারুণ। সেরকম না, সেরকম হলে তো আমাকে বেছে বেছে আনতে হবে। সেই ক্লাসও আছে বেছে বেছে আনার, এবং ডিটেলসে যে করছি সেটাও আছে। তো দেখতে থাকবে, সেই জন্য স্কিপ করবে না কখনো, এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। নতুনদের বলবো, যারা প্রস্তুতি নিচ্ছে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য, তারা কিন্তু তৈরি হয়ে যাও। ম্যাথ কিন্তু ক্যালকুলেটিভ আসবে, ট্রিক্সের ম্যাথ খুব কম আসবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, নেক্সট এগুলো সব ছিল প্রিভিয়াস ইয়ার আসা এক্সাম, মেন এক্সামে প্রিভিয়াস ইয়ার আসার ম্যাথ। একটা অঙ্ক পেলাম কি আমরা ট্রিক্সের, পেলাম না, সবগুলোই ক্যালকুলেটিভ পেলাম।